বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। শেষ হলো 2025 সালের গঙ্গাসাগর মেলা। এই গঙ্গাসাগর মেলার পাশাপাশি এবারে চলেছে কুম্ভ মেলাও। তো এই গঙ্গাসাগর মেলায় আজকে আমরা এই গঙ্গাসাগর মেলা থেকে কি পেলাম, তার নির্যাস কি, এবং সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে গঙ্গাসাগর মেলা, সাগর বালুকা বেলা একের পর এক পাড় ভাঙছে, ঘাট ভাঙছে, ক্রমশ ছোট হয়ে আসছে। কেন? এই জন্য সরকার কি করছে, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে। বঙ্কিমবাবু, আপনাকে স্বাগত। যেভাবে দেখছি যে গত বছর আমরা দেখেছিলাম যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ঘাটের অবস্থা খুব খারাপ। সেখানে 1 নম্বর ঘাট, 2 নম্বর ঘাট পুরোপুরি বন্ধ, 1 নম্বর ঘাটও প্রায় বন্ধ, 1 নম্বরের পাশে আবার ঘাট বাড়ানো হয়েছে, 3 নম্বরের অবস্থা খারাপ। তো ক্রমশ যেন কপিল মুনির আশ্রমের দিকে এগিয়ে আসছে সমুদ্র। তো এই জায়গা থেকে কি করছেন, কিভাবে এটাকে রোখা যায়? দেখুন, এই বিষয় নিয়ে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের সেচ এবং জলসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী মানস ভূঁইয়া এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন বৈঠক, বারবার ধরে বৈঠক হয়েছে এবং একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন সবাই মিলে যে 2017-18 সালে আমাদের যিনি পশ্চিমবঙ্গ সরকারের ইউডি এবং এমের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন মাননীয় ফিরহাদ হাকিম সাহেব, সেই সময় ম্যাকিন্টশ বার্ন লিমিটেডকে দিয়ে চেন্নাই আইআইটি এবং কলকাতা পোর্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে যে আপনার হয়েছিল, সার্ভে হয়েছিল, সেটা প্রায় 2 বছর ধরে সেই সার্ভেকে সামনে রেখে তৎকালীন একটা ডিপিআর বানানো হয়েছিল চেন্নাই আইআইটিকে দিয়ে 1,47,00,000 টাকা। তার মধ্যে 147,000 নয়, 147 কোটি টাকা। তার মধ্যে রাজ্য সরকার 67 কোটি, বাকি টাকাটা কেন্দ্রীয় সরকার দেবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো সবুজ সংকেত না থাকার জন্য সেটা করা সম্ভব হয়নি। তারপর আপনারা জানেন যে একের পর আমফান হয়েছে, বুলবুল হয়েছে, ইয়াস হয়েছে এবং এবারে সেই যে ভাঙন, কিন্তু তাতে একটু ভাঙন হয়েছিল এবং যে আপনার এখন যেটা 470 মিটার আছে কপিলমুনি মন্দির থেকে 2 নম্বর বিচ পর্যন্ত 470 মিটার যেটা লেন্থ আছে, সেটা কিন্তু আগে ছিল অনেক বেশি, 1100-1200 মিটার ছিল। মানে বর্তমান যেটা ছিল তার থেকে প্রায় 1300-1500 মিটার দূরে ছিল। আমি যতটুকু, আমি বিধায়ক হওয়ার পর থেকে 2001 সাল থেকে আমি যেটা দেখেছি, এটা আস্তে আস্তে ভাঙন হয়েছে। কিন্তু একটা জিনিস যেটা দেখা গেছে যে এবারে যেটা হলো, যেটা আমাদের যে ভাঙনটা হলো, যে ডানা যে প্রাকৃতিক ঘূর্ণিঝড় এখানে ফল করার কথা ছিল, ফল করেনি, কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু ফল করে, কিন্তু তাতে দেখা গেল তাতে কিন্তু নদীর ভাঙেনি। করলো কি, পূর্ণিমার কটালে, সেপ্টেম্বরের পূর্ণিমা কটালে যে পরিমাণ জলের স্ফীতি ঘটলো এবং সেই জলের জোয়ারে আমাদের এই নদীর পাড় ভেঙে যে সিমেন্টিং রাস্তাটাও ছিল, সেই রাস্তা ফাস্তা সব ভেঙে নদীতে চলে যায়। এইটার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে নেদারল্যান্ড গভর্নমেন্টের সাথে, নেদারল্যান্ডের টেকনোলজি এবং ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে, মানে প্রায় আমাদের এই সুন্দরবন দ্বীপের শুধু গঙ্গাসাগর নয়, আমাদের সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, গোসাপা থেকে ওদিকে হিঙ্গলগঞ্জ, আপনার সন্দেশখালী, আমার মিনাখা ইত্যাদি রয়েছে, এদিকে গোসাপা, আমাদের কুলতলি, জয়নগর, পাথর প্রতিমা, নামখানা এবং এখানে সাগর মিলে 4100 কোটি টাকার একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি অনুযায়ী 700 কোটি 70% আর 30%, 70% দেবে আপনার ওয়ার্ল্ড ব্যাংক আর 30% দেবে রাজ্য সরকার।
সেই প্রযুক্তিটাকেও সামনে নেওয়া হয়েছে। নিয়ে 12-13 তারিখে যে মিটিংটা হলো, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হচ্ছে, ওটা তো হচ্ছে নেদারল্যান্ড গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সেটা হবে, কিন্তু যাতে নদীর পাড়টা না ভাঙে সেই বিষয়ে আমাদের কথা হয়েছে যে ওই যে যেটা আগে সার্ভে হয়েছিল ম্যাকিংটোস বাঁধ, তার যে রিপোর্ট সমস্ত সংগ্রহ করা হয়েছে, ইও সাহেবের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং আমাদের কথা হয়েছে যে গঙ্গাসাগর মেলার ঠিক অব্যবহিত পরে আমাদের খড়গপুর আইআইটি কলেজ এবং ওরা চেন্নাইয়ের আইআইটিদের যারা করেছিল তাদেরকে ডেকে নিয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করে কিভাবে এটাকে প্রোটেক্টেড করা যায় সেটা ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমার যতটুকু ধারণা, কারণ মিশরে যে আপনি জানেন যে লস অ্যান্ড ফাউন্ডকে নিয়ে যে সেমিনার হয়েছিল রাষ্ট্রপ্রধানদের উজ্জ্বল উপস্থিতিতে, তাতে যেটা দেখা গেছিল যে এটা ক্লাইমেট চেঞ্জকে সামনে রেখে এটা হচ্ছে। এটাও আমার ধারণা, কারণ হচ্ছে যেটা এবারে ডানা কোনোভাবে আঘাত হানলো না, কোনোভাবে নদীর বাঁধ ভাঙলো না, হয় পূর্ণিমার কটালে জলোচ্ছ্বাসে নদীর পাড় ভেঙে চলে গেল। কারণ উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে আমাদের বায়ুমণ্ডলের বরফ গলছে এবং তার প্রেক্ষাপটে জলের যে উচ্চতা 4.6 থাকার কথা, সেখানে জলের উচ্চতাটা বেড়ে প্রায় 6.7 থেকে 7.6 পর্যন্ত বাড়ছে। এই জায়গাটাতে ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষাপটে হচ্ছে, এটা কিন্তু আমরা দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি, কারণ তার রিপোর্ট কিন্তু ইতিমধ্যে আমাদের বিভিন্ন যারা সায়েন্টিস্ট ওরা আমার কাছে আমাদের অফিসে এসেছিল। এই সুন্দরবনে যেহেতু আমি একজন মন্ত্রী, সেই হিসাবে তারা আমার কাছে জানতে চেয়েছিল এবং সেই জায়গাতেও আলোচনাতে উঠে এসছে। 2 দফাতে আলোচনা হয়েছিল সায়েন্টিস্টদের নিয়ে, তাতেও তাদের যে ধারণা সেটা থেকেও এটা হয়েছে বলে তাদেরও বিশ্বাস। এই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলছিল যে 1 নম্বর যে আমাদের সি বিচ আছে সেখানে ম্যানগ্রোভ প্লান্টেশনের জন্য, ইতিমধ্যে ম্যানগ্রোভ প্লান্টেশনেরও কাজ শুরু হয়েছে। তবে দেখুন, ম্যানগ্রোভ প্লান্টেশন অনেকটা আমাদের কাজে লাগবে ঠিকই, কিন্তু এখানে পার্মানেন্ট কিছু কাজ করার দরকার। যেমন আপনারা দীঘাতে আপনারা দেখেছেন যে ওখানে ওই যে টেস্ট করতে গিয়ে সায়েন্টিস্টরা এক ধরনের নীল মানে হলুদ রঙের এক ধরনের বালি পাওয়া যায়, যেটাকে ওরা অ্যাটাক করতে পারে, মানে তার মধ্যে রয়েছে, মানে কি বলে আপনারা কেমিক্যাল একটা কিছু রয়েছে। কিন্তু এখানে যেটা পাওয়া যায়, এখানে কিন্তু কোনো বালি পাওয়া যায় না, যা কিছু মাটি। হ্যাঁ, যার ফলে এবছর আপনি দেখেছেন যে 2-3 এবারে ওখানে আমাদের এনভায়রনমেন্টের পরে মেলা হয়েছে এবং ওইখানে এবারে আরতি হয়েছে। এবছর স্নানের ঘাটটা করা হয়েছে 1 থেকে ওদিকে 6 করা হয়েছে। এই দুটো জায়গাতে স্নান, না হলে আপনি দেখবেন সব জায়গাতে মাটি। আমি নিজে এবারে স্নান করতে গেছিলাম গতকাল, আমি 5-এ গেছিলাম, নিচে নামা যায় না, এত কাদা, এবং অনেকে সেখানে স্নান করতে, জায়গাটা বাড়ানো হচ্ছে, তার থেকে কিছুটা কিন্তু সেফটি। কিন্তু টেট্রাপড যেটা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সাকসেসফুল হচ্ছে, সেখানে আমাদের সুন্দরবনেরও বিভিন্ন জায়গায় টেট্রাপড ফেলানো হয়েছে, কার্যকরী হয়েছে। পাশে আপনাকে বোটখালি বলতে পারি, পাশে তপবন বলতে পারি, কার্যকরী সুমতিনগর, বঙ্কিমনগর, এগুলোতে কার্যকরী হয়েছে। কিন্তু এখানে 2 নম্বরে যে টেট্রাপড ফেলানো হয়েছে, মানে কপিলমুনির একেবারে সামনে, কারণ হচ্ছে একটা আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, মানে কারণ বলছে যে কপিলমুনি যেন সরাসরি নদীকে, গঙ্গাকে দেখতে পায়, যার ফলে এইটার জন্য কারণ না হলে তো মন্দিরকে শিফট করতে হয়। এই যে পৌরাণিক যে আপনার রয়েছে, পৌরাণিক যে ব্যাখ্যা রয়েছে যে কপিলমুনি যেন গঙ্গাকে দেখলেন, কারণ গঙ্গা, ভগীরথের গঙ্গা আনয়ন তো এটাই হয়েছিল। হ্যাঁ, সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমার এইটুকুই আপনার কাছে বলার। রাজ্য সরকার কিন্তু এই ব্যাপারে যথেষ্ট, মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে খুব সজাগ দৃষ্টি নিয়েছেন, এবং আমাদের মানস বাবু তিনি এবং আমাদের মনীষ জৈন সাহেব এবং সিএস সাহেব, আমাদের যিনি মনোজ পন্ত সাহেব,
এটা উচ্চ পর্যায়ের একটা মিটিং হয়েছে, একটা কমিটি হয়েছে। এই কমিটিতে আছেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অত্রি ভট্টাচার্য আছেন, আমাদের যিনি বর্তমান ফিনান্স মিনিস্টার, ফিনান্স দপ্তরের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক, যিনি রয়েছেন ফিনান্স দপ্তরে, যিনি আগে আমাদের ছিলেন মানে সেচ দপ্তরের প্রভাত মিশ্র সাহেব, তিনি আছেন, সিএস আছেন নিজে, এবং আমাদের আরও কতগুলো কোনো আরও কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন। কিন্তু প্রশ্ন একটা যে দেখুন এত পুণ্যার্থী আসছেন, যদিও এবার বলা হচ্ছে 1,10,00,000 পুণ্যার্থী, এই যে এত পুণ্যার্থী আসছেন তাদের যে যাতায়াতের যে মানে একটা ঝক্কি, প্রায় 3-4 কিলোমিটার রাস্তা হাঁটছে মানুষ, এটা নিয়ে খুব মানে ক্ষোভ প্রকাশ করছে। এটা যেটা আপনি বলছেন এটা আপনার সাথে আমি সহমত, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেলাকে তো বাড়াতে হবে। তাদের যদি আমরা পেশ না করি, তাদের যদি স্নানের জায়গা না করে দেওয়া হয়, তাহলে কি করে তারা স্নান করতে পারবে? এই জন্য তাদের প্রচুর হাঁটতে হচ্ছে। কোথায় 1 নম্বরে স্নান করে সরাসরি তাদের জন্য আবার নতুন করে রাস্তা করে তাদের 2 নম্বর দিয়ে এসে স্নান করতে পুজো দিচ্ছে কপিলমুনি। আবার 6 নাম্বার 4, 5 এবং 6 স্নান করে তারা আবার রাস্তা ধরে এসে আবার তাদের কিন্তু হ্যাঁ, রাস্তাটা যে স্যার বাড়ানো যায়নি, তার মূল কারণ হচ্ছে যে বাড়াতে গেলে তো আবার ধস নামবে। হ্যাঁ, যেটা চওড়া আপনি করতে বলছেন, এবং এবছর চওড়া করা হয়েছে অনেক গাছ, যেটা সিমেন্টিং রোডগুলো ভেঙে নিচে পড়ে গেছিলো সেগুলোকে পরিষ্কার করে তবুও চওড়া করা হয়েছে। তবে আপনি যেটা বলছেন আর একটু বেশি চওড়া করা দরকার ছিল, যাতে তাদের আসার ক্ষেত্রে কোনো অসুবিধা হতো না। আচ্ছা, এরপরে একদম একটা সরাসরি চলে আসবো যেটা বিতর্ক, জাতীয় মেলা এটাকে ঘোষণা করার দাবি গতকাল। একথা আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। উনি একজন অধ্যাপক মানুষ, সুকান্ত মজুমদার অধ্যাপক মানুষ। আমি অবাক হয়ে যাচ্ছে, আমিও একজন শিক্ষক, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএসসি, শান্তিনিকেতনের বিএড, আমিও দীর্ঘ 39 বছর শিক্ষকতা করেছি। এইরকম একটি পূর্ণ তীর্থে এসে তিনি কি করে মিথ্যা কথা বলছেন, আমার এইটাই সবচেয়ে বড় অবাক লাগছে। তিনি কেন্দ্রীয় সরকারে একজন মাত্র মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর কথা হবে, তিনি মুখ্যমন্ত্রীর কাছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই পবিত্র গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতা এলেন, প্রথম তিনি এই মেলাকে ন্যাশনাল ফেয়ার করার জন্য মনমোহন সিং, যিনি কিছুদিন আগে আমাদের প্রয়াত হলেন, তার কাছে তিনি আবেদন করেছিলেন। পরবর্তীকালে 2014 সালে যখন তিনি ক্ষমতা এলেন নরেন্দ্র মোদীজি, তার কাছে আবেদন করেছেন। 2019 সালেও আবেদন করেছেন নরেন্দ্র মোদীর কাছে, এবং আমাদের অমিত শাহর কাছে বারবার তিনি দেখা করেছেন যে এই মেলাটাকে ন্যাশনাল ফেয়ার করা হোক। আপনারা কুম্ভ মেলাকে টাকা দিচ্ছেন, দিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই মেলাকে ন্যাশনাল ফেয়ার করে কিছু টাকা ন্যাশনাল ফেয়ার করলে এই যে মানুষের যে যাতায়াতের যে অসুবিধে, হ্যাঁ, আজকে ধরুন গঙ্গাসাগর সেতু তিনি ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকারকে বারবার বলার পরে যখন কিছু করলো না, তখন এরকম একটা বড় বীজ করতে কয়েকশো কোটি টাকা, 1,500 কোটি টাকা, 1,500 কোটি টাকা, হ্যাঁ, এই গঙ্গাসাগর সেতু করার জন্য, যেটা লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া, তিনি ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী কথা বলবেন প্রধানমন্ত্রীর সাথে, হ্যাঁ, সেখানে তো তিনি ওনার সাথে কথা বলতে পারেন না। তাছাড়া উনি না জেনে বলছেন যতদিন না পর্যন্ত এখানে মানে আমাদের সরকার, মানে আমাদের বিজেপি সরকার বা জোট সরকার না আসছে, ততদিন আমরা এখানে কোনোভাবে এই মেলাকে জাতীয় মেলা করব না। তা এই ধরনের কথা বলা কি ওনার শোভনীয়? আপনাকে আমি একজন সাংবাদিক বন্ধু হিসাবে এইটুকু প্রশ্ন করতে চাই যে মুখ্যমন্ত্রী কি রাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবে, না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে? স্বরাষ্ট্রমন্ত্রী যখন অন্তর্দেশীয় নিয়ে, মানে বর্ডার নিয়ে যখন বারবার মিটিং করতে এসছেন নবান্নে, তিনি তো সেখানে মুখ্যমন্ত্রী তার কাছেও আবেদন করেছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস ছিল 2021 সালে নির্বাচনের সময় আমাদের মাননীয় অমিত শাহজি, তিনি এখানে গঙ্গায় জল নিয়ে কপিলমুনি মন্দিরে পুজো দিতে এসেছিলেন। সেদিনকারও সাংবাদিক বন্ধুরা তার কাছে প্রশ্ন করেছিল, তিনি বলেছিলেন, হ্যাঁ, নদী যেভাবে ভাঙন হচ্ছে এই বিষয়টা আমাদের সহানুভূতির সঙ্গে দেখা উচিত। তারপরে যেহেতু কপিলমুনি
এখানে রয়েছেন, এই বিষয়টা আমরা সহানুভূতির সঙ্গে দেখব। কিন্তু 2021 সাল চলে গেছে, নির্বাচন শেষ হয়ে গেছে, 200 পার কে 200 পার আর হলো না, 77 এসে থেকে গেল। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি নিজে বলেছেন, আমরা এটা ব্যক্তিগত বলছি, আপনি যারা সাংবাদিক বন্ধুরা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। তা আজকে সুকান্তবাবু যে কথা বলছেন ওই কথার সাথে আমি সহমত। এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, যে গঙ্গাসাগর এত বড় মেলা, যেখানে প্রয়াগেও কুম্ভ মেলা হচ্ছে, সরকার টাকা দিচ্ছে, এখানেও সরকার টাকা দিচ্ছে। একটা অভিযোগ যে এখানে পুণ্যার্থীদের থেকে কর নেওয়া হয় না ঠিকই, কিন্তু যে পরিমাণ, বিশেষ করে যেরকম যদি বাবুঘাট থেকে ধরা যায়, কলকাতা থেকে লট 8 আসে এবং সেখান থেকে লঞ্চ থেকে এবার এপারে আসে, যে টাকাটা সরকার নিচ্ছে সেটা একটা বিরাট টাকা, এবং এই টাকার কোনো হিসেব নেই। দপ্তরে আমাদের এই মেলার যে বাজেট প্রায় 200 কোটি টাকা, তাহলে সেই টাকাটা যদি আয় না হয়ে থাকে তাহলে টাকাটা ব্যয় হচ্ছে কি করে, হিসাব যেটা নেই বলছেন, ওটাতে আমি সহমত হতে পারছি না। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কর্মসংস্থান, এই যে একটা কর্মসংস্থানের যে ব্যাপার থাকে, মানে সরকারের যে আয় করবে এবং মানুষের যে সেটা কি হচ্ছে এখানে গঙ্গাসাগর মেলার সময় এই যে দেখছেন আপনারা মানে আমাদের সৈকত প্রহরী থেকে যেটা নেওয়া হচ্ছে, বা বিভিন্নভাবে যে 12,000 যে টয়লেট, সেই টয়লেট যারা রক্ষণাবেক্ষণ করছেন, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, এবং এখানে সেখানে তো তাদের অনারিয়াম টাকা দেওয়া হয়ে থাকে, গভর্নমেন্ট সেই টাকাটা দিয়ে থাকে। এবং এখানকার যে পরিবেশ বান্ধব মেলা করে তোলার ক্ষেত্রে যারা পরিবেশের সাথে দাঁড়িয়ে কাজকর্ম করছে তাদেরও তো টাকা দেওয়া হচ্ছে, তাদের তো রিমুনেশন দেওয়া হয়ে থাকে। এখানে যারা যে সমস্ত আমাদের ইউনিয়ন রয়েছে, তারা পিএইচই দপ্তর থেকে যে সমস্ত হুগলা সেট তৈরি হচ্ছে, যেগুলো আপনার তৈরি হচ্ছে, আপনার ট্রেন তৈরি হচ্ছে, সেগুলো তো লেবার ওরিয়েন্টেশন, সেখানে তো শ্রমিকরা তারা অর্থ পাচ্ছে। ধর্মস্থান যদি মানে ধর্মস্থান অর্থাৎ তীর্থস্থান যদি এখন ট্যুরিজমের জন্য হয়, অর্থাৎ সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় না। এখানে তো এটা তো ট্যুরিজম না, তো রিলিজিয়ান্স ট্যুরিজম স্পট, এটা তো রিলিজিয়ান্স, এটা ধর্মীয় একটি ক্ষেত্র। এখানে তাই ম্যাডাম মানে 3 তলা কি 4 তলা কোনো মানে হোটেল ব্যবস্থা করতে তিনি অনুমোদন দেয়নি। হ্যাঁ, যারা করেছে নিজস্ব জমি কিনে কেউ হয়তো করেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।